হ্যালো এভরিওয়ান, আমি রেশমিতা। আমার কাহিনী অভিযান চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। তাহলে আর দেরি না করে এক নতুন কাহিনীর অভিযানে বেরিয়ে পড়ি, চলুন। আমাদের আজকের কাহিনী হার্লান কোবেনের লেখা একটি অ্যাবসলিউট জিনিয়াস মার্ডার মিস্ট্রি থ্রিলার। এই কাহিনীর মূল চরিত্র মায়া, যে একজন প্রাক্তন বিশেষ অপস পাইলট, যে তার স্বামীর হত্যার পর নানান জঘন্য রহস্য আবিষ্কার করেন। তার তদন্ত এগোনোর সাথে সাথে সে প্রতারণার একটি জটিল জালে জড়িয়ে পড়ে। তার বিশ্বাসঘাতকতা এবং প্রকৃত সত্যি সম্পর্কে বিভিন্ন প্রশ্ন উঠে আসে। একের পর এক খুন আর তার পিছনে থাকা হাজার রহস্য নিয়ে এই কাহিনীর শুরু থেকে শেষ অবধি আপনাকে ধরে রাখবে। আর এই কাহিনীর শেষটুকু আপনার মনে তার সৌন্দর্যের ছাপ রেখে যাবে অবশ্যই। তাহলে চলুন আজ আপনাদের এক্সপ্লেন করে শোনাই 2024-এর একদম প্রথম মুক্তিপ্রাপ্ত ওয়েব সিরিজ, যার নাম ফুল মি ওয়ান্স। কাহিনী শুরু হয় 1996-এর ফ্ল্যাশব্যাক দিয়ে, যেখানে একদল হাই স্কুলের ছাত্ররা কোনো এক আচার অনুষ্ঠান করছে। তাদের মধ্যে একটি ছেলে বসে আছে, চেয়ারে বাঁধা। সে যেন ভীষণ ভয় পেয়ে আছে, কিন্তু অন্যরা বিভিন্ন মুখোশ পরে ক্যাম্প ফায়ারের চারপাশে গান গাইছে, নাচছে। হঠাৎ তারা সবাই একসাথে ছেলেটিকে দেখতে থাকে, এবং তাদের মধ্যে একজন যখন মুখ থেকে মুখোশ খুলতে উদ্যত হয়, ঠিক তখনই আমরা গল্পের বর্তমান সময়ে ফিরে আসি, যেখানে মায়া স্ট্রানের সাথে আমাদের পরিচয় হয়, যিনি তার স্বামীর ফিউনারালে রয়েছেন। মায়ের মনে পড়তে থাকে কয়েক বছর আগে একটি অনুষ্ঠানে তার স্বামী জো বার্কেটের সাথে তার প্রথম দেখা হওয়ার স্মৃতি। তারা একে অপরের সাথে দারুণ সময় কাটিয়েছিল, এবং কয়েক মাস পরে শুরু হয় তাদের নতুন জীবন। মায়া দুঃখী হয়ে যায় এসব ভাবতে ভাবতে। সে ফিউনারালের নিয়ম শেষ করে তার মেয়েকে নিয়ে ঘরে চলে যায়। সেখানে ওয়াশরুমে এসে সে মানসিকভাবে ভীষণ ভেঙে পড়ে, কিন্তু একটু পর নিজেকে সামলে নেয়। সম্ভবত সে ভাবে তাকে তার 2 বছর বয়সী সন্তান লিলির জন্য শক্ত থাকতেই হবে। ফিউনারালের পর মায়া জানতে পারে যে তার শাশুড়ি জুডিথ বার্কেট তার স্বামীর মামলার দায়িত্বে থাকা গোয়েন্দাকে সেখানে আমন্ত্রণ জানিয়েছেন। গোয়েন্দা কিয়ার্সের উপস্থিতি মাকে বিরক্ত করে, সম্ভবত কারণ সে তার কাজের চেয়ে বেশি খাবারে মনোনিবেশ করছিল। এরপর জুডিথ মাকে আলাদা করে ডেকে বলেন, আমি নোটিস করেছি তুমি হয়তো দুঃখের চেয়েও বেশি কিছুর মধ্যে দিয়ে যাচ্ছ। কয়েক মাস আগে তোমার বোনের হঠাৎ হত্যা হওয়া, আবার এখন স্বামীর হত্যার সাক্ষী হওয়া, এবং আগে সেনাবাহিনীতে তোমার চাকরি হারানো, সবকিছু নিয়েই তুমি খুবই ডিস্টার্ব। তাই তোমার এই বিষয়ে কারোর সাথে কনসাল্ট করা উচিত। মায়া এর কোনো জবাব দেয় না, শুধু মাথা নেড়ে সম্মতি জানাতে জুডিথ সেখান থেকে চলে যায়। এরপর দেখা যায় মায়া তার এক বন্ধু ইভাকে নিয়ে তার বাড়িতে ফিরে আসে। ইভা মায়াকে একটি ডিজিটাল ছবির ফ্রেম উপহার দেয়, যাতে একটি গোপন ন্যানি ক্যামেরা রয়েছে। সে পরামর্শ দেয় যে মায়া তার মেয়ে লিলির থেকে দূরে থাকার সময় তার ওপর নজর রাখতে সেটা যেন ব্যবহার করে। মায়া প্রথমে তেমন একটা রাজি হয় না, কারণ তার ধারণা লিলির ন্যানি ইজাবেলা তার কাজের দুর্দান্ত। কিন্তু ইভা তবুও ফ্রেমটি লিলির প্লে রুমে রেখে দেয়। 2 দিন পর মায়া তার কাজে ফিরে আসে। সে এখন একজন হেলিকপ্টার পাইলট এবং আর্মস ট্রেনার হিসেবে কাজ করে। তাকে সেখানে দেখে তার এক বন্ধু শেন অবাক হয়ে জিজ্ঞেস করে, লিলিকে ছেড়ে সে এত তাড়াতাড়ি কাজে জয়েন করে নিল? মায়া তাকে জানায়, আমি নিজের জীবন নর্মালি কাটাতে চাই, তাই আমি ঘরে বসে দেওয়ালের দিকে তাকিয়ে থাকতে পারবো না। লোকটি বলে, তাহলে কি উইকেন্ডে মায়ার বাড়িতে একটা পার্টি থ্রো করা যায়? মায়া বলে, কাজে আসার জন্য আমার তাড়া ছিল, পার্টি করার জন্য নয়। দিনের শেষে মায়া বাড়ি ফিরে লিলিকে খুশি দেখতে পায়। তিনি ইজাবেলাকে বাড়ি ফিরে যেতে বলে। মায়া যখন লিলির সাথে অরিগামি নিয়ে খেলা করতে থাকে, তখন হঠাৎ তার সামরিক বাহিনীতে কাটানো দিনগুলোর ফ্ল্যাশব্যাক আসতে থাকে। সে নিজেকে ভালো রাখতে ওয়ার্কআউট করতে থাকে, তবুও রাতে ঘুমানোর সময়ও সে মানসিক শান্তি পায় না, এবং শেষে ঘুমের ওষুধ খেয়ে তাকে ঘুমোতে হয়। পরের দিন সকালে মায়া লিলির ব্রেকফাস্ট তৈরি করে ন্যানি ক্যামেরার ফুটেজ চেক করতে থাকে। ঠিক তখনই জুডিথের কাছ থেকে একটি ফোন আসে। সে তাকে উইকেন্ডে তার বাড়িতে আমন্ত্রণ জানালে মায়া সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে। এরপর সে ফিরে ন্যানি ক্যামেরার ফুটেজ চেক করতে গেলে সে লিলির প্লে রুমে তার মৃত স্বামীকে দেখতে পায়। সে হতবাক হয়ে যায়। মায়া লিলির কাছে ছুটে যায় এবং জিজ্ঞাসা করার চেষ্টা করে যে তার ড্যাডি এসেছিল কিনা, কিন্তু ছোট্ট মেয়েটি কিছুই বলতে পারে না। মায়া তখন তার বেডরুমে দৌড়ে যায় এবং বুঝতে পারে যে ফুটেজে যে পোশাকটা পরেছিল তা তার আলমারিতে নেই, এমনকি তার সেই জুতোটাও সেখান থেকে গায়েব। ঠিক সেই সময় ইজাবেলা সেখানে আসে এবং মায়া দ্রুত তাকে জোয়ের ফুটেজ দেখিয়ে জিজ্ঞেস করে, জো কি এখানে এসেছিল? ইজাবেলা ফুটেজে জোকে দেখতে অস্বীকার করে এবং দাবি করে যে মায়া পাগল হয়ে গেছে। মায়া তার হাত ধরে কম্পিউটারের দিকে ধাক্কা দিয়ে তাকে চাপ দিতে থাকায় ইজাবেলা ঘাবড়ে যায় এবং জল খেতে চায়। মায়া ঘুরে তাকে জল দিতে গেলে ইজাবেলা সেই সুযোগটি কাজে লাগায় এবং তার মুখে পেপার স্প্রে করে সেখান থেকে পালিয়ে যায়। মায়া চোখের যন্ত্রণায় চিৎকার করতে থাকে। একটু পর চোখ ধুয়ে খানিক সুস্থ হলে গোয়েন্দা কিয়ার্স সেখানে পৌঁছয়। মায়া তাকে ন্যানি ক্যামেরার ফুটেজ সম্পর্কে বলে। কিয়ার্স সেই ফুটেজ দেখতে চাইলে মায়া দেখে যে সেটা কম্পিউটার থেকে ডিলিট হয়ে গেছে।
এমনকি ইজাবেলা এসডি কার্ডটিও নিয়ে গিয়েছে। কিয়ার্স মনে করে যে মায়া শোক থেকে হ্যালুসিনেট করছে। সে তাকে আক্রমণের রাত সম্পর্কে কয়েকটি প্রশ্ন জিজ্ঞাসা করে। মায়া ব্যাখ্যা করে যে কিভাবে সেন্ট্রাল পার্কে মোটর সাইকেল আরোহী দুই ব্যক্তি তাকে এবং তার স্বামীকে ছিনতাই করার চেষ্টা করেছিল। তারা তার ব্যাগ ছিনিয়ে নেয় এবং জোয়ের ওয়ালেটও চায়, কিন্তু জো দিতে চায়নি। মায়া পাল্টা লড়াইও করছিল, কিন্তু হঠাৎ কিছু বুঝে ওঠার আগেই ওদের মধ্যে একজন জোকে গুলি করে দেয়। জোয়ের বুকে 3টি গুলি লাগে এবং সে মাটিতে লুটিয়ে পড়ে। সে যখন জোয়ের কাছে পৌঁছয় তখন সে মারা যাচ্ছিল। মায়া জানায় যে তারা একটি 9 মিলিমিটার গ্লক গান দিয়ে জোকে গুলি করেছিল। কিয়ার্স তারপর মায়ার বন্দুকের কালেকশন সম্পর্কে জিজ্ঞাসা করে এবং মায়া তাকে তার বন্দুকের লকার দেখাতে নিয়ে যায়। মায়া জানায় যে এই লকার শুধু তার ফিঙ্গারপ্রিন্টেই খোলে। কিয়ার্স লকারের বাইরেও একটা গ্লক গান দেখতে পায়। কিয়ার্স জিজ্ঞেস করে এটি বাইরে কেন? মায়া জানায় এটা আমি আর্মিতে থাকাকালীন ইউজ করতাম, এখন ডিঅ্যাক্টিভেট করে দিয়েছি। এমনকি ডিঅ্যাক্টিভেশনের জন্য রেজিস্ট্রেশনও হয়ে গিয়েছে, তাই এটা বাইরে রাখা হয়েছে। কিয়ার্স মায়াকে বন্দুকটা তার প্লাস্টিক ব্যাগে ভরে দিতে বলে। মায়া জিজ্ঞেস করে আপনি কি আমাকে জোয়ের খুনি বলে সন্দেহ করছেন? কিয়ার্স মায়াকে এটা শুধু একটা ইনভেস্টিগেশনের পার্ট বলে জানায় এবং তাকে সহজভাবে নেওয়ার পরামর্শ দেয়। এরপর অফিসে ফেরার পথে কিয়ার্স তার গাড়ির নিয়ন্ত্রণ হারায় এবং একটি বেড়ায় গিয়ে ধাক্কা মারে। পরে জ্ঞান ফিরলে সে অফিসে পৌঁছয় এবং তার বসকে মিথ্যা বলে যে সে একটি বিড়ালকে আঘাত করা এগাতে গিয়ে দুর্ঘটনায় পড়েছিল। সে তাই আরেকটি নতুন গাড়ি চায়। তার বস তাকে গাড়ি দিতে সম্মত হলেও তার এই ব্যাখ্যা বিশ্বাস করে না। তিনি জিজ্ঞেস করেন যে কিয়ার্স ড্রিঙ্ক করে আছে কিনা। কিয়ার্স এ কথা রেগে যায়, বলে অনেক মাস হয়ে গিয়েছে, আমি ড্রিঙ্ক করিনি। তার বস সন্দেহজনকভাবে সম্মত হন ঠিকই, কিন্তু শুধুমাত্র এই শর্তে যে তাকে একজন তরুণ গোয়েন্দা মার্টি ম্যাকগ্রেগরের সাথে এই কেসে কাজ করতে হবে। সে জিজ্ঞেস করে যে তার কাজের ক্ষমতা সম্পর্কে তিনি সন্দেহ করছেন কিনা। তার বস বলে সন্দেহ নয়, জোয়ের হেল্পিং হ্যান্ড হিসেবে সে থাকবে। মার্টি খুবই আনন্দের সাথে এই তদন্তে কিয়ার্সের সাথে যোগ দেয়। তারা একসাথে সেন্ট্রাল পার্কে যায় এবং মায়ার বক্তব্যের উপরে সেই কেসের বাস্তবতার খোঁজের চেষ্টা করে। কিয়ার্স মার্টিকে মায়ের বন্দুক পরীক্ষার রিপোর্ট কালেক্ট করার জন্য বলে। এদিকে মায়া জুডিথকে ফোন করে। মায়া কখনো জোয়ের মৃতদেহ দেখেনি। সে জানতে চায় যে জো মারা যাওয়ার পর কেমন দেখতে ছিল। জুডিথ এই প্রশ্নটিকে অদ্ভুত মনে করে, কিন্তু কোনো উত্তর দেয় না, বরং তিনি মায়াকে ডক্টর দেখানোর পরামর্শ দেন। এরপর মায়া তার মৃত বোন ক্লেয়ারের বাড়ি যায়। সেখানে তার বোনের ছেলে মেয়েদের সাথে দেখা করে। মায়া দেখে ক্লেয়ারের জিনিসপত্র বাক্সে স্তূপ করে সারা বাড়িতে ছড়িয়ে ছিটিয়ে রাখা। ক্লেয়ারের স্বামী এডি এখনো শোকাহত এবং সারাদিন অ্যালকোহলিক হয়ে থাকে। মায়া তার সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু সে মায়ার পরামর্শ নিতে চায় না। মায়া বলে এটা ঠিক না যে যেই বাড়িতে ক্লেয়ার খুন হয়েছে সেই বাড়িতেই বাচ্চারা এখনো রয়ে গিয়েছে। মায়া জিজ্ঞেস করে ক্লেয়ারের জিনিসগুলোর সাথে সে এখন কি করতে চায়। এডি রেগে যায় এবং ঘর ছেড়ে বেরিয়ে পড়ে। তারপর মায়া জুডিথের সাথে দেখা করতে তার বাড়িতে যায় এবং সেখানে কিয়ার্সকে দেখে। কিয়ার্স বলে যে সে মামলার বিষয়ে জুডিথকে আপডেট করতে সেখানে গিয়েছে। কিয়ার্স জিজ্ঞেস করে ন্যানির সাথে তার আর দেখা হয়েছিল কিনা। মায়া জানায় আমি ওর সাথে কথা বলতেই এখানে এসেছি। জোয়ের ফুটেজের ব্যাপারে ওর থেকে আমার অনেক কিছু জানার আছে। কিয়ার্স বলে তুমি ভুল দেখেছো, এবার এটা মেনে নাও যে জো আর নেই, সে মারা গেছে। কিন্তু মায়া হাল ছাড়ে না। সে ইজাবেলার কাছে যাওয়ার চেষ্টা করে। সে জানলা দিয়ে উঁকি মেরে ইজাবেলার পা দেখতে পায়, কিন্তু অনেক ডাকাডাকির পরও ইজাবেলা দেখা করে না। সে লুকিয়ে থাকলে মায়া তখন সেখান থেকে হতাশ হয়ে চলে যায়। অন্যত্র কিয়ার্স তার নতুন গাড়ি নিয়ে তার গর্ভবতী বাগদত্তা মলির সাথে দেখা করে। সে গাড়ির রং দেখে তার বাগদত্তা বলে এটা কেমন ব্যাঙের বমির মতো রঙের গাড়ি নিয়েছো তুমি, এর থেকে ভালো আমি হেঁটেই চলে যাই। এরপর তারা তাদের নাচের ক্লাসে যোগ দেয়। তাদের বিয়ে হতে আর 4 সপ্তাহ বাকি, কিন্তু এখনো তারা নাচ শিখতে পারেনি দেখে তাদের ট্রেনার আরও প্র্যাকটিসের কথা বলে। ডিনারের পর কিয়ার্স তার নতুন অ্যাসিস্ট্যান্ট সম্পর্কে হাহাকার করার সময় হঠাৎ তার স্নায়ুতে প্রচণ্ড চাপ পড়ে। অন্যদিকে মায়া তার বোনের মেয়ে অ্যাবির ফুটবল অনুশীলন দেখতে যায় এবং আশেপাশে বারবার জোকে দেখতে থাকে। ভালো খেলতে না পারায় অ্যাবিকে তার কোচ ফিল বুলি করতে শুরু করলে সে কোচের সাথে ঝগড়া করে এবং সবার সামনে তার প্যান্ট নামিয়ে দেয়। এডি এই ঘটনায় রেগে যায় এবং মায়াকে তার বাচ্চাদের থেকে দূরত্ব বজায় রাখতে বলে। সে তার চারপাশের মৃত্যুর জন্য তাকে দায়ী করে। এরপর উইকেন্ডে মায়ের কিছু বন্ধু তার বাড়িতে আসে। সে শেনকে বিশ্বাস করে বলে আমার মনে হয় কেউ আমাকে ফলো করছে। একটা লাল রঙের গাড়িকে বারবার আমার গাড়ির পেছনে আসতে দেখছি। তারা কথা বলার সময় মায়ের কাছে জুডিথের কল আসে। সে জানায় যে মায়া পাগলামি করছে এবং ইজাবেলাকে সে বিরক্ত করছে, তাই সে কাজ ছেড়ে চলে যাচ্ছে। মায়া জুডিথকে বলে যে সে না আসা অবধি সে যেন ইজাবেলাকে সেখানে রাখে। দুঃখজনকভাবে মায়া পৌঁছানোর আগেই রাস্তায় ইজাবেলাকে বেরিয়ে যেতে দেখে সে তার পিছু নেয়। অনেকটা তাড়া করার পর মায়া ইজাবেলাকে কোণঠাসা করে দেয়, কিন্তু ইজাবেলা গাড়ি থেকে বেরিয়ে জঙ্গলে ছুটে পালায়।
মায়া পিছু নিতে গেলে তার প্রেমিক মায়াকে আটকে দেয়। মায়া তাকে অতিক্রম করে জঙ্গলে গেলেও ইজাবেলাকে আর খুঁজে পায় না। রাগে মায়া জুডিথের কাছে গিয়ে ইজাবেলাকে বিশ্বাস করার জন্য তার সাথে তর্ক শুরু করে। জুডিথ দাবি করেন যে মায়া হ্যালুসিনেটিং করছে এবং জো মারা গেছে। তিনি বলেন লিলিকে বড় করার জন্য মায়ার যথেষ্ট স্থিতিশীল থাকা উচিত। তাদের লড়াই চলতে থাকে কারণ জুডিথ বলে তুমি কখনোই জোকে ভালোবাসোনি। মায়া প্রতিক্রিয়ায় বলে জো আর আমার মধ্যে সব কিছুই সুন্দর ছিল, কিন্তু আপনি কখনোই স্বীকার করেননি যে আপনার ছেলের জন্য আমি যথেষ্ট ভালো ছিলাম। বরং বারবার আমি জোয়ের যোগ্য নই এই কথা বলে বলে আপনারা তার ব্রেন ওয়াশ করতেন। মায়া বাড়ি ফিরে আসে এবং দেখতে পায় কিয়ার্স এবং মার্টি তার জন্য অপেক্ষা করছে। তারা ব্যালিস্টিক রিপোর্ট পেয়েছে এবং জানতে পেরেছে যে জো এবং ক্লেয়ার একই বন্দুক দ্বারা নিহত হয়েছে। এদিকে একজন অজ্ঞাত মানুষ ক্লেয়ারের সমাধির পাথরে একটি সূর্যমুখীর তোড়া এবং একটি নোট রেখে যায়। একদিকে যখন দেখা যায় সেই ফুটবল কোচ সন্দেহজনকভাবে তার ভ্যানে রক্তের দাগ ঢেকে রাখছেন, তখন ইজাবেলা ন্যানি ক্যামের ফুটেজ থেকে জোয়ের ভিডিও ডিলিট করছে। অন্যদিকে জুডি তার ছেলের কবর পরিদর্শন করছেন। তখন আবার একবার সেই 1996 সালের অদ্ভুত আচারের একটা ফ্ল্যাশব্যাক দেখা যায়। এরপর আরও একটি ফ্ল্যাশব্যাক দেখা যায় যখন মায়া সেনাঘাঁটিতে কাজ করত। তখন জো তাকে একদিন কল করে জানায় যে ক্লেয়ারের সাথে ভয়ানক কিছু ঘটেছে। মায়া অবিলম্বে বাড়ি ফিরে এসে দেখে যে ক্লেয়ার খুন হয়েছে। জো তাকে সান্ত্বনা দেয় এবং সেই পরিস্থিতিতে ভালোবেসে আগলে রাখে। কাহিনী আবার বর্তমান সময়ে ফিরে আসে। কিয়ার্স এবং মার্টি এখনও মায়ার বাড়িতেই রয়েছেন। ক্লেয়ার এবং জোয়ের মৃত্যুর মধ্যে সংযোগ খুঁজে বের করার চেষ্টা করছেন। কিয়ার্স মায়াকে ক্লেয়ার এবং জোয়ের মধ্যে সম্পর্কের বিষয়ে জিজ্ঞাসা করে। মায়া ব্যাখ্যা করেন দুজনে সবসময় মিলেমিশে কাজ করছিল ঠিকই, কিন্তু তার বাইরে তাদের মধ্যে কোনো সম্পর্ক ছিল না। কিয়ার্স এবং মার্টি এরপর সেখান থেকে চলে যায়। পরের দিন মায়া লিলিকে স্থানীয় ডে কেয়ারে রেখে কাজে চলে যায়। ফিরে এসে সেই ইভাকে কিছু প্রশ্ন করার জন্য তার বাড়ি যায়। মায়ার কাজ তাকে বাড়ি থেকে অনেক দূরে সরিয়ে রেখেছিল ঠিকই, কিন্তু সে জানে যে ইভা ক্লেয়ারের জীবনে কি ঘটছিল সে সম্পর্কে সে অনেক কিছুই জানবে। ইভাও তার সমস্যায় মায়াকে সাহায্য করতে ইচ্ছুক। ইভা মায়াকে জানায় যে ক্লেয়ার মারা যাওয়ার কয়েক সপ্তাহ আগে অদ্ভুত আচরণ করছিল। একদিন যখন সে ক্লেয়ারের সাথে লাঞ্চে যায় তখন ক্লেয়ারের অন্য আরেকটা ফোনে একটা কল এসেছিল এবং তখন তার পুরো আচরণই বদলে গিয়েছিল। ক্লেয়ার অজুহাত দিয়ে কল রিসিভ করতে বাইরে চলে যায়। তখন তাকে দেখে উত্তেজিত মনে হয়েছিল। মায়া রেগে যায়। সে বলে তুমি কেন কখনোই ক্লেয়ারের এই দ্বিতীয় ফোনটি সম্পর্কে পুলিশকে কিছু জানাওনি? সেই কল সম্পর্কে জানার জন্য ক্লেয়ারকে তোমার আরো চাপ দেওয়া উচিত ছিল। ইভা বলে যে আমার ভয় হচ্ছিল ক্লেয়ারের আরো কোনো একটা সম্পর্ক হয়নি তো, আমি ওর মৃত্যুর পর ওর পরিবারকে ধ্বংস করতে চাইনি। আর মায়া তাকে ধমক দিয়ে চলে যায় তখন সেখান থেকে। অন্যত্র কিয়ার্স এবং তার স্পন্সর নিকোলের সাথে দেখা করে। কিয়ার্স নিকোলকে জানায় যে কেন জানি না আমি বেড়া দেখতে পাই না। নিকোল তাকে ডাক্তার দেখানোর পরামর্শ দেয়। কিয়ার্স তার সাথে কি ঘটেছে তা খুঁজে বের করতে চায়, কিন্তু সে খুব ভয় পায় যে তার অসুস্থতার কারণে তার চাকরি চলে যাবে না তো। নিকোল তাকে কোনো একটা প্রাইভেট হাসপাতালে যাওয়ার ব্যাপারে বলে এবং ডিপার্টমেন্টে কিছু না জানানোর পরামর্শ দেয়। ওদিকে ইভার বাড়ি থেকে বেরিয়ে মায়া আবারও ক্লেয়ারের বাড়িতে যায় এবং বাইরে অপেক্ষা করতে থাকে এডির বাড়ি থেকে বেরোনোর। এডি বাড়ি থেকে বেরোতেই সে ভেতরে যায় এবং তার বোনের পুরনো সিক্রেট লুকোনোর জায়গাটি পরীক্ষা করে। সেখানে সে ওই দ্বিতীয় ফোনটি খুঁজে পায়, যদিও সেটা তখন বন্ধ ছিল। কিন্তু ইতিমধ্যে এডি সেখানে চলে আসে এবং লুকিয়ে ঘরে ঢোকার জন্য মায়ার উপর চিৎকার করতে থাকে। মায়া জানায় যে ক্লেয়ারের অন্য একটা ফোন সে খুঁজে পেয়েছে যা ট্রাঙ্কে লোকানো ছিল। মায়া তাকে জিজ্ঞাসা করে যে ক্লেয়ারের কি কোনো অ্যাফেয়ার ছিল। এতে এডি আরও রেগে যায় এবং কাঁদতে শুরু করে। তিনি বলেন যে আমার স্ত্রী মারা গেছে আর তুমি আমাকে জিজ্ঞাসা করছো তার কোনো সম্পর্ক ছিল কি না। তিনি অস্বীকার করেন যে ক্লেয়ার কোনো সম্পর্কে ছিল, কিন্তু এটা স্বীকার করে যে মৃত্যুর আগে তাদের মধ্যে দূরত্ব অনেক বেড়ে গিয়েছিল। দিন রাত সে জোয়ের সাথে কাজে বিজি থাকতো। মায়া জিজ্ঞেস করে তুমি কি বলতে চাও, জো আর ক্লেয়ারের মধ্যে অ্যাফেয়ার ছিল? এডি বলে না, আমি তা বলছি না, কিন্তু তুমি আমাকে ক্লেয়ারের ফোনটা দাও। মায়া দিতে অস্বীকার করায় এডি জোর করে নিতে গেলে মায়া তাকে আঘাত করে। ফোন নিয়ে বেরিয়েও যায় এবং এডিকে যেতে যেতে বলে যে এর থেকে কিছু জানতে পারলে তোমায় আমি জানাবো। তবুও এডি নাছোড়বান্দা হয়ে ফোন দিয়ে যাও বলে মায়ার পিছু নিলে মায়া গাড়ি নিয়ে সেখান থেকে সোজা বেরিয়ে যায়। ক্লেয়ারের মেয়ে বাড়িতে ঢোকার সময় এটা দেখে। সে জিজ্ঞেস করে যে তার বাবা কোন ফোনের কথা বলছে। মেয়েটি আরও প্রশ্ন করতে শুরু করলে এডি তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। সে বলে প্রশ্ন যতই থাক, ক্লেয়ার তো আর ফিরে আসবে না। তোমাদের মা খুব ভালো মানুষ ছিলেন, তাই তার ভালো মোমেন্টসগুলোই মনে রাখার চেষ্টা করো।
ওদিকে পুলিশ স্টেশনে মার্টি এবং কিয়ার্স দুটি খুন এবং তাদের পিছনে সম্ভাব্য উদ্দেশ্যগুলোর অনুসন্ধান চালিয়ে যেতে থাকে। কিয়ার্স মনে করে যে অনেক উত্তর লিলির আয়া ইজাবেলার কাছে থাকতেই পারে। সে নিশ্চয়ই কাজ করার সময় কিছু দেখেছে বা শুনেছে। তারা ইজাবেলার সাথে দেখা করতে গেলে সে বলে মায়া পাগল হয়ে গেছে, জোকে হ্যালুসিনেট করছে। আমার তো উল্টে লিলির জন্য চিন্তা হয়। সে এসডি কার্ড চুরি করার কথাও অস্বীকার করে এবং মিথ্যা বলে যে মায়া তাকে নিজে থেকে আক্রমণ করেছে। জো এবং ক্লেয়ারের মধ্যে সম্পর্কের বিষয়ে জিজ্ঞেস করলে সে বলে এমন কিছু কখনো ঘটেনি। জো মায়াকে খুব ভালোবাসতো, খুব মিস করতো যখন মায়া এখানে থাকতো না। জো খুব ভালো মানুষ ছিল, কিন্তু মায়া মোটেই ওর যোগ্য ছিল না। ওদিকে ক্লেয়ারের ছেলে মেয়েরা তার কিশোর বয়সের পুরনো জিনিস খুঁজে পায়। তারা একটি ক্যামেরা খুঁজে বের করে এবং তার রিল থেকে ছবি প্রিন্ট করায়। এই ছবিগুলো থেকে তারা আবিষ্কার করে যে তাদের মা তাদের জন্মের অনেক আগেও একবার গর্ভবতী ছিলেন। ইতিমধ্যে মায়া সেই ফোনটি চার্জ করে এবং রিসেন্ট কল লিস্টে একটি নম্বর খুঁজে পায় যাতে ক্লেয়ার তার মৃত্যুর আগে একাধিকবার কল করেছিল। সে নম্বরটি গুগল করে দেখে যে সেটি একটি স্থানীয় আর্কেড ক্লাবের। সে ক্লাবে যায় কিন্তু কোনো উত্তর বা নতুন লিড পায় না। ক্লাবের ম্যানেজার দাবি করেন যে তিনি জো বা ক্লেয়ারকে চেনেন না। এরপর একদিন লিলিকে ডে কেয়ার থেকে পিক আপ করার সময় মায়া জুডিথের কাছ থেকে একটা কল পায়। জুডিথ তাকে পরের দিন উইল পড়ার কথা মনে করিয়ে দেয় এবং সকাল 10টার মধ্যে তার বাড়ি পৌঁছে যেতে বলে। জুডিথের সাথে ফোনে কথা বলার সময় মায়া সেই লাল গাড়িটি সেখানে আবার লক্ষ্য করে, যেটি তাকে কিছুদিন ধরেই ফলো করছে। সে আতঙ্কিত হতে শুরু করে কারণ সে লিলির ডে কেয়ারও চেনে। যাই হোক, এটি সে উপেক্ষা করে এবং বাড়িতে ফিরে যায়। রাতে ডিজিটাল ছবির ফ্রেমে এসডি কার্ড প্রতিস্থাপন করে এবং কিছুটা ঘুমানোর চেষ্টা করে। পরের দিন সকালে কিয়ার্স তার রান্নাঘরের মেঝেতে পড়ে কিছুক্ষণের জন্য অজ্ঞান হয়ে যায়। সে তার বাগদত্তাকে তার ব্ল্যাকআউট সম্পর্কে কিছুই জানায় না। সে তার বাগদত্তাকে তার মাসিক চেক আপে নিয়ে যাওয়ার সময় ড্রাইভ করতে বলে। সে অজুহাত দেয় যে সে তার বাচ্চাকে নিয়ে খুবই উদ্বিগ্ন, তাই সে এখন ড্রাইভ করতে চায় না। তারা নিরাপদে হাসপাতালে পৌঁছয় এবং তাদের শিশুর স্ক্যান দেখে কিয়ার্স খুব আনন্দ পায়, কিন্তু বোঝা যায় সে কোনো কারণে ভীত এবং তার পরিবারকে রক্ষা করতে চায়। একই সময়ে শেন মায়াকে ফলো করা সেই গাড়িটার ডিটেলস মায়াকে আপডেট করে। সে জানায় যে এখনো পর্যন্ত যেটুকু সে জানতে পেরেছে তা হলো গাড়িটি একটি বেনামি কোম্পানির এবং ওনারের যে অ্যাড্রেস পেয়েছে তাও গোপনীয়। মায়া জুডিথের বাড়ি যাওয়ার সময় শেন এটিকে আরো গভীরভাবে দেখার প্রতিশ্রুতি দেয়। শেন মায়াকে আরো বলে যে যদিও পুরনো ডিলের জন্য মায়া তার শ্বশুর বাড়ির কোনো সম্পত্তিই পাবে না, তবুও তার খুব তাড়াতাড়ি অর্থের প্রয়োজন হবে, কারণ জার্নালিস্ট কোরি ফিরে এসেছে। মায়া এটা শুনে অসন্তুষ্ট হয়। সে বলে কোরির জন্যই তার চাকরি হারিয়েছে, কারণ সে তার কিছু অডিও সেনাবাহিনীকে জানিয়ে দিয়েছিল। সে উদ্বিগ্ন হয় যে তার ফিরে আসা মানে আরো সমস্যা। কিন্তু মায়া জানায় যে সে কোরিকে নিয়ে আর ভাবতে চায় না। সে শুধু লিলির সাথে শান্তিতে জীবন কাটাতে চায়। ওদিকে উইল রিডিংয়ে বার্কেট পরিবার জোয়ের শেষ ইচ্ছার কথা শোনার জন্য একত্রিত হয়, কিন্তু আইনজীবী যখন জানান যে দুর্ভাগ্যক্রমে তারা এখনো জোয়ের ডেথ সার্টিফিকেট পায়নি বলে আজ উইল রিড করতে পারবে না, সবাই বেশ অবাক হয়। মৃত্যুর এতদিন পরেও কেন ডেথ সার্টিফিকেট পাওয়া যাচ্ছে না তা নিয়ে আবার সংশয় শুরু হয়। জোয়ের বোন ক্যারোলিন মায়াকে জানায় যে তিনি মনে করেন এটা অদ্ভুত যে কোনো ডেথ সার্টিফিকেট নেই। সে জানায় যে তাকে জো বা অ্যান্ড্রু কারোরই মৃতদেহ দেখতে দেওয়া হয়নি। তার সন্দেহ আছে এটাই যে জো মারা গেছে। মায়া তাকে জোর দিয়ে বলে যে জো আসলেই মারা গেছে, সে সেই ঘটনার সময় সেখানেই ছিল। কিন্তু ক্যারোলিন বলে জোকে তো তারপর হসপিটালে নিয়ে যাওয়া হয়, তারপর ওর মৃতদেহ তো তুমিও দেখোনি। মায়া চুপ হয়ে যায়। সে এর কোনো জবাব দিতে পারে না। ক্যারোলিন মায়াকে জিজ্ঞেস করে সে কি তাদের ছোট ভাই অ্যান্ড্রুর মৃত্যুর ব্যাপারে কিছু জানে। মায়া বলে কিছুটা জো আমাকে জানিয়েছিল যে অ্যান্ড্রু তাদের ইয়ট থেকে সমুদ্রে পড়ে যায়, যদিও জো মনে করতো যে আসলে সে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিল। ক্যারোলিন মায়াকে জানায় যে তার সন্দেহর আরও কারণ রয়েছে, যার মধ্যে একটি হলো সে জানতে পেরেছে যে বার্কেট পরিবার তাদের একটি ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্ট থেকে ডিটেকটিভ কিয়ার্সকে নিয়মিত অনেক অর্থ দিচ্ছে। এটা জেনে মায়া হতভম্ব হয়। সে তার শাশুড়িকে এই ব্যাপারে চার্জ করলে তিনি মায়াকে বলেন যে ক্যারোলিন অত্যন্ত সংবেদনশীল। সে তার ভাইদের মৃতদেহ দেখে সুস্থ থাকতে পারত না, তাই তাকে দেখতে দেওয়া হয়নি। মায়া তখন কিয়ার্সকে টাকা দেওয়ার ব্যাপারে প্রশ্ন করলে তাদের কথোপকথনে নীল বাধা দেয়। নীল মায়াকে চলে যেতে বলে, এই বলে যে সে তার মাকে অযৌক্তিক প্রশ্ন দিয়ে আঘাত করছে। মায়া আর কথা না বাড়িয়ে সেখান থেকে চলে যায়। ওদিকে দেখা যায় যে কিয়ার্স তার প্রথম রাউন্ড ফুল বডি টেস্টের জন্য হাসপাতালে যায়। অন্যদিকে অ্যাবি এবং ড্যান তাদের মায়ের পুরনো প্রেমিকের একটা ফটো খুঁজে পায়,
ড্যান সোশ্যাল সাইট থেকে ট্র্যাক করে জানতে পারে সেই ব্যক্তির নাম আলেকজান্ডার, যে সম্প্রতি তাদের মায়ের মৃত্যুর মাত্র কিছুদিন আগেই সেই শহরে এসেছে এবং একটি বড় প্রযুক্তি কোম্পানির জন্য কাজ করছে। তাদের মায়ের সেই সময়ের ছবি দেখার সময় তারা ব্যাকগ্রাউন্ডে সূর্যমুখী ফুল দেখতে পায়, যার থেকে তাদের মনে সন্দেহ তৈরি হয় যে আলেকজান্ডারই সে যে তাদের মায়ের কবরে সূর্যমুখী ফুলের তোড়া আর নোটস রেখে যায়। কিন্তু তারা পুলিশ বা তাদের বাবার সাথে এ বিষয়ে কথা বলতে পারবে না, কারণ এইটুকু প্রমাণ যথেষ্ট নয়। তাই তারা ফুটবল প্র্যাকটিসের পর নিজেরাই আলেকজান্ডারের অফিসে যাবে বলে ঠিক করে। ওদিকে কিয়ার্স এবং মার্টি ক্লেয়ার এবং জোয়ের হত্যার মধ্যে একটা সংযোগ খুঁজে বার করার চেষ্টা করে। মার্টি জানায় যে যেহেতু সেন্ট্রাল পার্কে কোনো সিসিটিভি নেই, তাই সে পার্কের আশপাশ থেকে সিসিটিভি ফুটেজ পাওয়ার চেষ্টা করছে। তারা এডিকে সন্দেহ করে এবং তাকে জেরা করার সিদ্ধান্ত নেয়। তারা এডির বাড়ির উদ্দেশ্যে বেরোয়, কিন্তু কিয়ার্স মার্টিকে গাড়ি চালাতে বলে, কারণ সে ভয় পায় যে সে আবার ব্ল্যাক আউট হয়ে যাবে না তো। তারা এডির সাথে দেখা করে এবং জিজ্ঞেস করে জোয়ের মৃত্যুর রাতে সে কোথায় ছিল। এডি জানায় যে ক্লেয়ারের মৃত্যুর পর থেকে তার আজকাল অনেক কথাই মনে থাকে না। তবুও কিয়ার্স চাপ দিলে এডি জানায় যে সেই রাতে সে একটি জিমে ছিল। কিয়ার্স এবং মার্টি তাকে বিশ্বাস করতে পারে না ঠিকই এবং তার জন্য আরও তদন্ত করার সিদ্ধান্ত নেয়। ইতিমধ্যে মায়া আবার ইভার সাথে দেখা করতে যায়। মায়া তাকে জানায় যে সে ক্লেয়ারের ফোনটা খুঁজে পেয়েছে, যদিও সেখানে কোনো মেসেজ ছিল না, শুধু একটা গেমিং ক্লাব থেকে বারবার কল আসতো আর যেত। কথা বলতে বলতে মায়া খেয়াল করে যে সব কলই ক্লাব খোলার আগে সকালে করা হয়েছিল। মায়া তাই দুপুরে ক্লাব খোলার আগেই সেখানে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। সেখানে পৌঁছে সে সেই লাল গাড়িটা দেখতে পায় যেটা তাকে ফলো করে। গাড়িটা বাইরে পার্ক করা ছিল। মায়া দ্রুত একটা ট্র্যাকার লাগিয়ে লুকিয়ে অপেক্ষা করতে থাকে কারের ওনারকে দেখার জন্য, কিন্তু গাড়ির আড়াল থেকে সে মুখ দেখতে পায় না। সে গাড়িটার পিছু নেয়, কিন্তু দুর্ভাগ্যবশত হাইওয়েতে সে কারটাকে হারিয়ে ফেলে। সে কাজে ফিরে যায় এবং শেনকে ট্র্যাকিং অ্যাপে লগ ইন করে গাড়ির উপর নজর রাখতে বলে এবং একই সাথে কিয়ার্সের ব্যাপারেও খোঁজ খবর নিতে অনুরোধ করে। মায়া যখন হেলিকপ্টারে কাউকে ট্রেনিং করাচ্ছিল, ঠিক তখনই শেন তাকে কল করে এবং বলে যে গাড়িটি জঙ্গলে ঢুকে গিয়েছে, ফলে তার ট্র্যাক হারিয়েছেন তিনি। শেন গাড়িটির লাস্ট লোকেশন পাঠালে মায়া বুঝতে পারে যে অবস্থানটি তার কাছাকাছি এবং সে তখনই নিচে গাড়িটিকে রাস্তা দিয়ে যেতে দেখতে পায়। মায়া হেলিকপ্টার ব্যবহার করে গাড়িটিকে ট্র্যাক করতে শুরু করে। এভাবে গাড়িটি জঙ্গলের গভীরে ঢুকে হারিয়ে গেলে মায়া সেখানেই হেলিকপ্টার ল্যান্ড করে। এই ঘটনা দেখে তার ছাত্র তো অবাক, কিন্তু মায়া তার স্টকারের সাথে কথা বলতে দৃঢ় প্রতিজ্ঞ। মায়া জঙ্গলে খোঁজাখুঁজির পর সে লাল গাড়িটি আবার দেখতে পায়। সে সেই দিকে এগিয়ে যেতে গেলেই দুজন লোক তাকে ধরে ফেলে। ঠিক তখনই জার্নালিস্ট কোরি তার সামনে আসে এবং লোক দুটিকে বলে যে তারা যেন মায়াকে ছেড়ে দেয়। সে মায়ার সাথে কথা বলার জন্য তাকে তার আস্তানায় নিয়ে যায়। মায়া তার জীবন নষ্ট করার জন্য তাকে দোষারোপ করে এবং তার বোনের সাথে সে কিভাবে জড়িত তা জানতে চায়। কোরি জানায় যে ক্লেয়ার মায়াকে রক্ষা করার জন্য তার সাথে যোগাযোগ করেছিল। কোরি মায়ার যে অর্ধেক অডিও প্রকাশ করেছিল তার বাকিটা সে যেন আর প্রকাশ না করে তার যে অনুরোধ করেছিল এবং বিনিময়ে সে বার্কেট গ্লোবাল কোম্পানির ভিতরের তথ্য দিয়েছিল। মায়া ক্লেয়ারের মৃত্যুর জন্য কোরিকে দায়ী করে, কিন্তু কোরি উল্টে বার্কেট পরিবারকে দোষারোপ করে। সে যুক্তি দেয় যে জো এবং ক্লেয়ার একসাথে কাজ করছিল এবং তাদের দুজনকেই রহস্যজনকভাবে হত্যা করা হয়েছে। সে বিশ্বাস করে যে তারা একটা কোনো গোপন বড় রহস্য জেনে গিয়েছিল যার জন্য তাদের হত্যা করা হয়েছে। কোরি মায়াকে জানায় যে মারা যাওয়ার আগে ক্লেয়ার তাকে ডেকে বলেছিল যে বার্কেটস গত 26 বছর ধরে টমি ডার্ক নামে একজনকে প্রতি মাসে প্রচুর পাউন্ড ট্রান্সফার করে। টমি শিপিং কোম্পানিগুলির জন্য একটা নিরাপত্তা সংস্থা চালায়। ক্লেয়ার টমির সাথে দেখা করার চেষ্টা করে, কিন্তু কোনো সুবিধা করে উঠতে পারেনি। কোরি আরও উল্লেখ করে যে মৃত্যুর কয়েকদিন আগে জো তার সাথে কথা বলতে চেয়েছিল এবং ব্যক্তিগতভাবে দেখা করতে চেয়েছিল, কিন্তু দুঃখজনকভাবে এটি হওয়ার আগেই তাকে হত্যা করা হয়েছে। মায়া তাকে বিশ্বাস কেন করবে তা জানতে চায়। কোরি জানায় যে সেও এই হত্যার ন্যায় বিচার চায় এবং একসাথে কাজ করতে চায়। মায়া টমির কোম্পানিতে গিয়ে খোঁজ করা শুরু করে, কিন্তু তাকে খুঁজে পায় না। সেক্রেটারি তাকে টমির বাড়ির ঠিকানা দেয় এবং জানায় যে টমি এখন ছুটিতে আছে। মায়া তখন টমির বাড়িতে যায় এবং তার স্ত্রী তাকে বলে যে সে দূরে আছে। মায়া তার স্ত্রীকে বার্কেটদের অর্থ প্রদানের বিষয়ে জিজ্ঞেস করে, কিন্তু তিনি এই ব্যাপারে কোনো সাহায্য করতে পারেন না। তখন মায়া তাকে তার কন্ট্যাক্ট কার্ড দেয় এবং বলে যে সে কিছু জানতে পারলে তাকে যেন অবশ্যই যোগাযোগ করে। শহরের অন্যদিকে শেন কিয়ার্সকে ট্র্যাক করে। তারা কেসটি নিয়ে একটা স্বাভাবিক কথোপকথন শুরু করে। সেখানে কিয়ার্স প্রকাশ করে যে মায়া ভালো নেই, সে তার মৃত স্বামীকে হ্যালুসিনেট করছে এবং লিলির প্লে রুমে ন্যানি ক্যামে জোকে দেখতে পেয়েছে বলে দাবি করছে। এদিকে অ্যাবির ফুটবল অনুশীলনের পর সে আর ড্যান আলেকজান্ডারের অফিসে যায়। তাদের দেখে আলেকজান্ডার অবিলম্বে তাদের চিনতে পারে। সে তাদের সাথে সন্ধ্যে 7টায় তার বাড়িতে কথা বলার প্রতিশ্রুতি দেয়। অ্যাবি এবং ড্যান তার বাড়িতে তার সাথে দেখা করতে যায়।
অ্যাবি ভেতরে যাওয়ার সময় ড্যান পাহারা দিতে বাইরে থেকে যায়। ওদিকে পুলিশ অফিসে পার্কের কাছাকাছি ফুটেজ থেকে কিয়ার্স মায়ার উল্লেখিত বাইকগুলোর খোঁজ পায় এবং বাইকের মালিকদের একজনকে খুঁজে পায়। আশ্চর্যজনকভাবে বাইকটি ফুটবল কোচ ফিলের। গল্পে আরেকটা টুইস্ট আসে যখন ক্যারোলিন তার মাকে বাড়ির একটি গোপন কক্ষে ঢোকার সময় ফলো করে। সে হঠাৎ জোয়ের পোশাকে হোঁচট খায়, যেগুলো মায়া তাকে আয়া ক্যামেরার ফুটেজে পড়তে দেখেছে। একই সাথে মায়া বাড়ি চলে যায় এবং লিলিকে ঘুম পাড়িয়ে নিজে ঘুমিয়ে পড়ে। হঠাৎ লিলির কান্নার শব্দে সে তার দুঃস্বপ্ন থেকে জেগে ওঠে। সে লিলির বেডরুমে ছুটে যায়, কিন্তু দেখে লিলি তার বিছানায় নেই। মায়ার সন্দেহ হয়, সে তার বন্দুকের আলমারি থেকে একটা গোপন গ্লক গান বের করে নেয়। এখানে একটা প্রশ্ন তৈরি হয় যে তবে কেন সে কিয়ার্সকে তার বন্দুক সংগ্রহ সম্পর্কে মিথ্যে বলেছিল। যাই হোক, এরপর দেখা যায় যে লিলি কাঁদছে এবং শেন তাকে সামলাচ্ছে। মায়া শেনকে দেখে স্বস্তি পায় এবং তার বন্দুক রেখে দেয়। শেন মায়াকে জানায় যে লিলির কান্না শোনা সত্ত্বেও মায়া কিন্তু অনেকক্ষণ উঠতে পারেনি। লিলিকে বিছানায় শুইয়ে দেওয়ার পর শেন মায়াকে একজন থেরাপিস্টের সাথে দেখা করার পরামর্শ দেয়, কিন্তু মায়া জোর দেয় যে সে ভালো আছে। সে তাকে টমি সম্পর্কে তার সাম্প্রতিক অনুসন্ধানের বিষয়ে আপডেট করে এবং জানায় যে যেই ইয়টটিতে অ্যান্ড্রু মারা যায় সে তার ক্যাপ্টেন ছিলেন। মায়া মনে করে যে অ্যান্ড্রুর আত্মহত্যার সত্যতা লুকানোর জন্যই টমিকে টাকা দেওয়া হয়, যাতে এটাকে একটা দুর্ঘটনার মতো দেখায়। সেন মায়াকে তার সাথে কিয়ার্সের সাথে দেখা হওয়ার কথা জানায় এবং মায়াকে জিজ্ঞাসা করে যে কেন মায়া তাকে ন্যানি ক্যামেরায় ঝুঁকে দেখার কথা বলেনি। মায়া তাকে বলে যে সে মনে করে না ফুটেজটি পুরনো রেকর্ডিং থেকে এসেছে। সেন বলে তার মনে হয় যে জো তার মৃত্যুকে জাল করছে। জো হয়তো এখনো জীবিত এবং সেই কারণেই ডেথ সার্টিফিকেটের সাথে একটি সমস্যা রয়েছে। মায়া মনে করে জো ছাড়া এমন অন্য কেউ আছে যে তাকে কনফিউজ করার চেষ্টা করছে। এদিকে অ্যাবি আলেকজান্ডারের সাথে কথা বলে এবং জানতে পারে যে তারা অল্প বয়সী প্রেমিক প্রেমিকা ছিল, যারা ছুটিতে মিলিত হয়েছিল এবং ছুটির দিন শেষ হলে তাদের সম্পর্ক ভেঙে গিয়েছিল। অ্যাবি বুঝতে পারে যে ক্লেয়ার যে সেই সময় গর্ভবতী হয়েছিল তার কোনো ধারণাই আলেকজান্ডারের নেই। তাই নিশ্চিতভাবে সে ক্লেয়ারকে হত্যা করেনি, কারণ তারা একে অপরের উপর নজরই রাখত না। কিন্তু আলেকজান্ডার তার একটি বাচ্চা আছে জানতে পেরে কেঁপে ওঠে। তিনি অ্যাবিকে আরও তথ্যের জন্য জিজ্ঞাসা করেন, কিন্তু অ্যাবি সেখান থেকে তখন কিছু না বলেই চলে যেতে চায়। অন্যত্র নিকোল কিয়ার্সকে তাদের মিটিংয়ে যোগ দেওয়ার পরামর্শ দেয়। তিনি অনুভব করেন যে কিয়ার্স তার বন্ধু বান্ধব এবং পরিবার থেকে দূরে সরে যাচ্ছে, তাই সে তাকে ট্র্যাকে রাখতে চায়। হঠাৎ মার্টি সেখানে আসে এবং কিয়ার্সকে জানায় যে জিজ্ঞাসাবাদের জন্য ফিল ও তার আইনজীবী এসেছে এবং তারা নিজেদের মধ্যে কিছু চক্রান্ত করছে। জিজ্ঞাসাবাদের সময় ফিল অনেক প্রশ্নের উত্তর দিতেই অস্বীকার করে, কিন্তু এটা স্বীকার করে যে বাইকটি তারই। সে দাবি করে যে বাইকটি কয়েক সপ্তাহ আগে চুরি গিয়েছিল এবং সেটা কম দামি হওয়ায় সে সেটার পুলিশ রিপোর্টও করেনি। কিয়ার স্পষ্ট করে জানায় যে এটি একটি গুরুতর বিষয়, কারণ বাইকটা একটা হত্যায় ব্যবহৃত হয়েছিল। ফিল দাবি করে যে জো নিহত হওয়ার রাতে সে যে সেই বাইকে ছিল তার কোনো নিশ্চিত প্রমাণ পুলিশের কাছে নেই। কিয়ার্স ফিলের ছেলে পিজেকে পরের দিন জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসতে বলে, কারণ সেও বাইকটা ব্যবহার করত। পরে কিয়ার্স মার্টিকে ফিল এবং পিজের উপর নজরদারি করতে বলে এবং এডির জিমে থাকার কথাটা সত্যি কিনা সেটা নিশ্চিত করতে বলে। কিন্তু মার্টি তখন সিসিটিভি ফুটেজ থেকে খুঁজে পায় যে কিয়ার্স তার দুর্ঘটনা সম্পর্কে মিথ্যে বলেছিল। সেদিন সেখানে অ্যাক্সিডেন্ট করার সময় কোনো বিড়াল ছিলই না। এদিকে কিয়ার্স বের হওয়ার সময় ফিলকে বার্গেটের কোম্পানির একটি গাড়িতে উঠতে দেখে তাকে ফলো করার সিদ্ধান্ত নেয়। সে মার্টিকে শুধু কল করে জানিয়ে রাখে যে প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই সে ফিলকে ফলো করছে। অন্যদিকে মায়া, এডি এবং তার বাচ্চাদের সাথে পার্কে দেখা করে। অ্যাবি তার মায়ের পুরনো প্রেমিক এবং গর্ভাবস্থা সম্পর্কে মায়াকে জিজ্ঞাসা করে, কিন্তু হঠাৎ সেখানে এডি চলে এলে মায়া চুপ করে যায় এবং অ্যাবিকে বলে লিলির কাছে যেতে। মায়া এবং এডি একে অপরের কাছে ক্ষমা চায়। মায়া এডিকে জানায় যে ক্লেয়ার কোরির সাথে জড়িত ছিল। সে কোরিকে অডিওর দ্বিতীয়ার্ধ প্রকাশ না করার জন্য অনুরোধ করেছিল, কারণ সেটা মায়ার জন্য আরও খারাপ হতো। হয়তো যতটা খারাপ হয়েছে তার চেয়েও আরও অনেক খারাপ। মায়া এডিকে তার সাথে ধৈর্য ধরে থাকার জন্য ধন্যবাদ জানায় এবং তাকে বলে যে তুমি খুব ভালো বাবা, আমি জানি তুমিই একমাত্র যে লিলির দেখাশোনা করবে যদি আমার সাথে কখনো কিছু ঘটে যায়। এডি মায়ার কথা শুনে খুব খুশি হয়। মায়া এডিকে বলে লিলিকে তার বাড়িতে নিয়ে গিয়ে কিছুক্ষণ সময় দেখে রাখতে, তাকে একটা জরুরি কাজে যেতে হবে। এডি তাকে আশ্বস্ত করে বলে সে যেন তার সমস্ত কাজ সেরে লিলিকে বাড়ি নিয়ে যায়। অন্যদিকে কিয়ার্স ফিলকে অনুসরণ করে সেখানে পৌঁছয় যেখানে ফিল পিজের সাথে দেখা করে। কিয়ার্স লক্ষ্য করে যে সেখানের সবকিছুতেই বার্গেট গ্লোবালের স্টিকার রয়েছে। সে বুঝতে পারে যে এই পুরো ফুটবল টিমটাকেই বার্গেটরা স্পন্সর করে, কিন্তু তাদের কথোপকথন শোনার আগেই কিয়ার্স আবারও ব্ল্যাক আউট হয়ে যায়। অনেক চেষ্টার পর মার্টি তাকে খুঁজে পায় এবং তাকে সাহায্য করে।
কিয়ার্স অবশেষে তার ব্ল্যাকআউট সম্পর্কে মার্টিকে জানায় এবং মার্টি তার জন্য উদ্বিগ্ন হয়। ইতিমধ্যে জুডিথ মায়াকে কল করে তাকে লিলিকে এস্টেটে নিয়ে আসার কথা বলে। জুডিথ বলে লিলিকে অনেক দিন দেখিনি, জো তাকে প্রায়ই এখানে নিয়ে আসতো। লিলি এস্টেটে আসতেও খুব ভালোবাসতো। মায়া বলে সে খুব শীঘ্রই সেখানে তাকে নিয়ে যাবে। অন্যদিকে টমির স্ত্রী মায়াকে তখন ফোন করে এবং দেখা করতে বলে। মায়া তার বাড়িতে গেলে সে জানায় যে বার্কেটদের টাকার সম্পর্কে সে যা বলেছিল তা সত্যি। সে টমের ব্যাংক অ্যাকাউন্ট চেক করে দেখেছে, কিন্তু গত 6 সপ্তাহ ধরে তার স্বামীর কোনো খোঁজ সে পায়নি। তাই সে খুব ভীত এবং চিন্তিত। ইতিমধ্যে ক্লেয়ারের বাচ্চারা তার জিনিসপত্র খোঁজাখুঁজি করতে গিয়ে দেখে যে সে কয়েক বছর আগে তার ডিএনএ ট্রেস করতে সাইন আপ করেছিল। তারা অ্যাপে লগ ইন করে এবং তাদের সৎ ভাইকে খুঁজে বের করার চেষ্টা করে। দুর্ভাগ্যবশত তারা প্রমাণের একটি কাগজ পেছনে রেখে যায়, যেটা এডি দেখতে পেয়ে যায়। সে রেগে গিয়ে আলেকজান্ডারকে মারতে তার বাড়িতে চলে যায়। টমির স্ত্রীর সাথে সাক্ষাতের পর মায়া জুডিথের সাথে দেখা করে এবং টমিকে কেন সে এত টাকা দেয় তা জানতে চায়। জুডিথ দাবি করে যে টমিকে সে সম্পর্কে তার কোনো ধারণাই নেই। মায়া প্রচণ্ড রেগে গিয়ে চিৎকার করতে থাকলে জুডিথ বলে যে অ্যান্ড্রুর কেসটি একটি দুর্ঘটনা ছিল না, কিন্তু তাদের মতো নামী পরিবারের সমস্ত কথা পাবলিক করা যায় না। তাই সে বরাবর টমকে টাকা দিয়ে আসে যাতে সে মুখ বন্ধ রাখে। তিনি আরও বলেন যে ক্যারোলিন এখন খুবই অসুস্থ এবং একটি মানসিক হাসপাতালে ভর্তি। তিনি মায়াকে সতর্ক করেন যে তার পরিবার ইতিমধ্যে অনেক আঘাত সয়েছে, তাই তার পরিবারকে সে যেন আর আঘাত না করে। যদিও মায়া চলে যাওয়ার সাথে সাথে ক্যারোলিনকে ওপরের জানলা দিয়ে দেখতে পাওয়া যায়। জুডিথের বক্তব্য অনুযায়ী তার তো হাসপাতালে থাকার কথা ছিল। যাই হোক, এরপর মায়া কোরির সাথে দেখা করতে আর্কেড ক্লাবে যায়। সে তাকে টমির সন্ধান করতে বলে, যেহেতু সে নিখোঁজ রয়েছে। কোরি উদ্বিগ্ন প্রকাশ করে যে হয়তো তাদের মধ্যে কেউ এর পরের মার্ডারের ভিকটিম হতে চলেছে। কোরি ক্লেয়ারের মৃত্যুর জন্য নিজেকে দায়ী করে। মায়া বলে যে আসলে এই ঘটনার জন্য সে দায়ী, কারণ ক্লেয়ার তাকে রক্ষা করার জন্যই কোরির সাথে মিশেছিল। এখানে মায়া আবার একটি ফ্ল্যাশব্যাকে চলে যায়, যেখানে দেখা যায় একটা মিশনের সময় সে কিছু সাধারণ মানুষকে হত্যা করছে। মায়া তারপর এডির বাড়ি লিলিকে ফেরত নিতে গেলে বাচ্চারা তাকে তাদের সৎ ভাই সম্পর্কে আবারও জিজ্ঞাসা করে। মায়া বলে যে সে এডির সাথে কথা বলবে, কিন্তু অ্যাবি বলে যে তাদের বাবা ঠিক নেই, এখনও রেগেমেগে সে কোথাও একটা বেরিয়ে গিয়েছে। অ্যাবি আরও বলে যে সে চিন্তিত যে তাদের সৎ ভাই হয়তো তাদের মাকে মেরে ফেলেছে। তখন মায়া তাদের ক্লিয়ারের প্রথম গর্ভাবস্থার কথা স্বীকার করে। মায়া বলে যে তাদের একজন স্ট্রেপ ব্রাদার রয়েছে যার এখন 19 বছর বয়স হবে। অন্যত্র কিয়ার্স এবং মার্টি প্রমাণ পান যে এডি তার জিমে যাওয়া সম্পর্কে মিথ্যে কথা বলেছিল, কারণ জো মারা যাওয়ার রাতে সে একজন মহিলার সাথে ছিল এবং তারা সেটা ট্র্যাক করতে পেরেছে একটি লোকাল সিসিটিভি ফুটেজ থেকে। তাদের মনে প্রশ্ন জাগে, এডি এই কথা তাদের জানালো না কেন? এরপর এক ঝলক একটা ছেলেকে দেখানো হয় যার ফোনে নোটিফিকেশন আসে যে ক্ল্যারি তার সোশ্যাল মিডিয়া প্রোফাইল দেখছে। বোঝা যায় এই ছেলেটি অ্যাবি আর জেনের সৎ ভাই। সেদিন রাতে সে মায়ার কম্পাউন্ডে লুকিয়ে তার গাড়িতে একটা ট্র্যাকার রেখে যায়। তখন গাড়ির অ্যালার্ম বেজে উঠলে মায়া তার অ্যালার্ম বন্ধ করে দেয়, কিন্তু মায়া কাউকে দেখতে না পাওয়ায় সে এটি বেশি কিছু মনে করে না। 4টে এপিসোড এখানেই শেষ হয়। এত অবধি কাহিনীতে যেই জটগুলো বাঁধা হয়েছে তা একে একে খোলা হবে কাহিনীর শেষ অধ্যায়ে। ভিডিও লম্বা হয়ে যাওয়ায় কাহিনীর শেষ 4টে এপিসোড নিয়ে আসছি আবার খুব শীঘ্রই। ততক্ষণ পর্যন্ত সাবস্ক্রাইব করে কাহিনী অভিযানের সাথে থাকুন আর নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করে রাখতে ভুলবেন না যেন। আর কমেন্ট করে অবশ্যই জানান আজকের কাহিনী এই অবধি আপনাদের কেমন লাগলো। তাহলে আজ আসি, দেখা হচ্ছে পরের অধ্যায়ে। নমস্কার।